আচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। পাকিস্তানের সরকার ও ব্যবসায়ী গ্রুপগুলো আশা করছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে এক বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য বেড়ে $3 বিলিয়ন হতে পারে, যা বর্তমান সময়ের চেয়ে 4 গুণ বেশি। চলতি বছরের জানুয়ারি মাসে পাকিস্তানের একটি বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে সফর করে। সে সফরের সময় বাংলাদেশ পাকিস্তান যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠনের জন্য একটি সমঝোতার স্মারক সই হয়। পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে কন্টেইনারবাহী জাহাজ আসা শুরু করেছে। পাকিস্তান থেকে বাংলাদেশের সরাসরি ফ্লাইট পরিচালনার ব্যাপারটিও এখন খুব গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। সহজ হয়েছে দুই দেশের ভিসা প্রদান পদ্ধতি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের 9 দিন আগে 17 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সব মিলিয়ে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে অনেকখানি ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। এ বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সাথে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউল্লাহ, আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক অধ্যাপক আকমল হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমার মনে হয় যে আমরা অধ্যাপক আকমল হোসেন আপনাকে দিয়ে শুরু করি। মোহাম্মদ শফিউল্লাহ তাই বলছিলেন, একটুখানি বলবেন যে আমরা যে বলছি এখনকার সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো, অন্য যে কোনো সময়ের টানা পড়েন আর এখনকার সময়ের সম্পর্কের ইতিবাচকতা আসলে কেমন করে দেখছেন আপনি? আসলে অন্য যে কোনো সময় থেকে সম্পর্ক অনেক ভালো, এই কথাটা এখনও বোধহয় বলার সময় আসেনি বলে আমি মনে করি। তবে অবশ্যই গত সরকারের মেয়াদে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক শীতল ছিল, সেটা আমরা জানি বিভিন্ন ইস্যুতে। আসলে এমনকি আমাদের এখানে যখন স্বাধীনতা বিরোধীদের যে বিচার হয়েছিল, সেই বিচারের রায়ের পরও পাকিস্তানে এটা নিয়ে আলোচনা হয়েছিল, যেটা বাংলাদেশ পছন্দ করে। এবং গত 16 বছর মতো বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমি দেখেছি যেটাকে বলা যায় ভারত কেন্দ্রিক ছিল। তার মানে এই অঞ্চলে ভারতকে যে পরিমাণ গুরুত্ব দিয়ে সম্পর্ক করা হয়েছিল, সেটা অন্য প্রতিবেশীদের বেলায় দেখা যায়নি। মানে এটা কি এমন যে বন্ধুর শত্রু মানে আমার শত্রু, ব্যাপারটা কি অনেকটা এরকম ছিল? এইটা ব্যাপার হলো যে মানে গত সরকার আওয়ামী লীগের সরকারের মতাদর্শিকভাবেই তারা মনে করেছে যে পাকিস্তান আসলে না, নির্ভরযোগ্য মিত্র হতে পারে না। আর তার সাথে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্কের যে গভীরতা, সেই গভীরতাও এর একটা ছায়া ফেলেছিল। এমনকি আমি বলবো যে সর্বশেষ যে সার্ক সম্মেলন হওয়ার কথা পাকিস্তানের, সেটা হতে পারলো না যখন পাকিস্তানের ভারত অভিযোগ করলো যে কাশ্মীরে যে আক্রমণ সে সময় হয়েছিল তার পেছনে পাকিস্তান আছে এবং সেই জন্য তারা পাকিস্তানে যাবেন না। এই ইয়েতে পাকিস্তানের অনিচ্ছার মানে সাথে সাথে দেখা গেল বাংলাদেশও অনিচ্ছা প্রকাশ করলো এবং সার্কের অন্য সদস্যরাও তাই তারা গেল না। তো ফলে এই যে ইয়েটা, এর মধ্যে এক ধরনের মতাদর্শিক ইয়ে আছে, আমি নিশ্চয়ই বলবো। মোহাম্মদ শফিউল্লাহ, আপনার কাছে একটুখানি জানতে চাই যে কি মনে হয় আপনার যে কেন এই শিথিলতা ছিল? এটা কি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের আদর্শ, যেমন আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল, তারা কি সেই সময়কার যুদ্ধের যে বেদনা বলেন কিংবা টানাপোড়েন বলেন সেটাকে ধরে রেখে, নাকি আপনার কাছে মনে হয় অন্যভাবে সমীকরণ মিলিয়ে আসলে পাকিস্তানের সাথে সম্পর্কটা খারাপ থেকেছে বিগত সরকারের সময়ে? হ্যাঁ, কারণ যে আপনি যেটা বললেন এবং প্রফেসর বললেন যে এটার মূল্যায়নের সময় এখনও আসেনি, কিন্তু এই পর্যন্ত আমরা যা দেখি জেনারেল এরশাদের সময় সবচেয়ে ভালো সম্পর্ক ছিল পাকিস্তানের সাথে। 1985 সনে সার্ক সামিটটা বাংলাদেশে, এর মধ্য দিয়ে কিন্তু পাকিস্তান বাংলাদেশ সম্পর্কটা অত্যন্ত ভালো পর্যায়ে চলে যায়, যে প্রেসিডেন্ট এরশাদও কিন্তু পাকিস্তান সফর করেন। তো তখন থেকে সম্পর্কটা অত্যন্ত ভালো ছিল। এবং সংক্ষেপে বলতে গেলে 1975-এর
15 আগস্টের পর থেকেই 2009 পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক ছিল। সব আমলে খালেদা জিয়ার সময়, শেখ হাসিনার সময়, আবার খালেদা জিয়া, আবার শেখ হাসিনা। 2009 সালে যেটা প্রফেসর যেটা উল্লেখ করেছেন যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল স্থাপন করে এবং 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ওয়ার ক্রাইম যারা করেছে তাদের বিচার হয়। এতে জামাত ইসলামের অনেক নেতার ফাঁসি হয়। পাকিস্তান কিন্তু এই বিচার বন্ধ করার জন্য খুবই আপ্রাণ চেষ্টা করেছে, দেশে বিদেশে সফল হয়নি। তখন থেকে কিন্তু মানে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা অত্যন্ত খারাপ পর্যায়ে চলে যায়। এরপর 2014 সালে বিজেপি ক্ষমতায় আসে এবং বিজেপি ক্ষমতা প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। তার পরিপ্রেক্ষিতে সে অনুপাতে পাকিস্তানের সাথে সম্পর্ক একদম তলানিতে নেমে যায়, কারণ বিজেপি চায়নি যে বাংলাদেশের সাথে সম্পর্ক পাকিস্তানের কোনো অবস্থায় হোক। ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত গভীর হয় এবং সেভাবে স্বাভাবিক সম্পর্কটা আমাদের নষ্ট হয়ে যায়। এখন যে সম্পর্কটা আসলে গড়ে ওঠার রাস্তায় আছে সেটা কি স্বাভাবিক নাকি অতি সুমধুর? এটা যে আছে যেটা এখন যেটা একটা পুনরুদ্ধারের কাজ চলছে, যে সম্পর্কটা অত্যন্ত তলানিতে ছিল সেটাকে আবার পুনরায় স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা চলছে পাকিস্তান থেকে এবং বাংলাদেশ থেকে। কিন্তু যে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক সেটি নিয়ে একটু কথা বলতে চাই প্রফেসর আকমল স্যার। আপনার কাছে একটু জানতে চাইব যে এই যে 1971 সালে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্ষণ এবং পাকিস্তানের কাছে বাংলাদেশের অবিভাজিত সম্পদের যে হিস্সা সেই বিষয়গুলো নিয়ে কথা উঠে এসেছে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। এই সফরটিকে আপনি আসলে কিভাবে দেখছেন, বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক? যে বাংলাদেশের তরফ থেকে যে বিষয়গুলো তোলা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ককে ভালো করার জন্য মানে বাধা হিসাবে, সেগুলো যে আপনি যুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর যে বর্বরতা এবং তাতে যে মানুষ এত লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, তো এগুলো নিয়ে তো স্বাভাবিক। মানে আপনি অনেক বছর পরে আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা বলছি, তো বাংলাদেশ আগেও তো এটা নিয়ে কথা হয়েছে, হ্যাঁ কথা হয়েছে, এবং পাকিস্তান সেখানে এবারও কিন্তু বাংলাদেশ পয়েন্টগুলো তুলেছে। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু পাকিস্তান যখন তাদের তরফ থেকে এই সফরের যে মানে প্রচার করেছে বা সরকারি দলিল বের করেছে, সেখানে আবার উল্লেখ করেনি যে এই বিষয়গুলো ওঠানো হয়েছে। তার মানে পাকিস্তান এখনও এই বিষয়গুলো নিয়ে কাজ করতে রাজি না, বা মানে এই যে গণহত্যার স্বীকার করাটা তাদের যে কোনো সরকার, সেটা আজকে যে সরকার বলুন বা যে পিপুলস পার্টির যে সরকার বা মুসলিম লীগের সরকার, সব ধরনের সরকারের সময় এটাকে আপনার করা হয়েছে, এড়িয়ে যাওয়া হয়েছে। আর তবে আমি আরেকটা জিনিস এখানে মনে করিয়ে দিতে চাই, যেটা 1974 সালে দিল্লিতে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের যে ত্রিপক্ষীয় একটি সম্মেলন হয়েছিল, সেখানে পররাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারত এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। সেই চুক্তিতে কিন্তু একটা হয়েছিল, একটা চুক্তির মতো, যেটাতে বলা হচ্ছে যে এইটা এই যে ঘটনাটা গণহত্যা, এটাকে মানে দুঃখ প্রকাশ করে এটাকে মানে ক্ষমার দৃষ্টিতে দেখা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু সেই শব্দটা, সেই ধরনের একটা
এক্সপ্রেশন আমরা তখন ওই ইয়ের মধ্যে দেখেছিলাম, স্টেটমেন্টে, ওই ত্রিপক্ষীয় যে চুক্তিটা হয়েছিল। তার মানে বাংলাদেশের থেকে এইটা তখন আমার কাছে যেটা আমি যেটা ব্যাখ্যা করি যে তখন বাংলাদেশ এটাকে এক ধরনের মেনেই নিয়েছিল যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমরা এখন সামনে সম্পর্ক এগিয়ে নিতে এটা ভুলে যেয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাব। তো এই চুক্তির পর আবারও যখন এই প্রসঙ্গটা আসে, আমি জানি না এটা আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য কতখানি সাহায্য করবে। তো একই জায়গায় আসলে মোহাম্মদ শফিউল্লাহ, আপনার কাছে একটুখানি জানতে চাই যে একই রকম কথা কিন্তু 2010 সালেও হয়েছিল এবং সেটা বিগত সরকারের আমলেই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তানের অনিষ্পন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রাখার এক ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আর আসলে কন্টিনিউ হয়নি। এর কারণটা আপনার কি মনে হয় যে পাকিস্তানের অনাগ্রহ যে এই বিষয়গুলো একেবারেই মিটমাট হয়ে যাক, নাকি আমাদের আসলে নেগোসিয়েশনের দুর্বলতা আছে? যে একটু প্রথম থেকে বলি যে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো কিন্তু 1974 জুন মাসে আসছিল। আচ্ছা, বঙ্গবন্ধু 1972 সনের 23 ফেব্রুয়ারি উনি লাহোরে যান সামিটে, তখন দাওয়াত করা হয় ভুট্টোকে, এবং এটা ওআইসির মেম্বারদের এতে মধ্যস্থতায় মিটিংটা হয়, বাংলাদেশে ওরা স্বীকৃতি দেয়। তাকে নুয়ে ভুট্টোর বাংলাদেশের সফর যেটা হয়েছিল সেটা কিন্তু আমাদের প্রয়োজন ছিল। এই ভিজিট জাতিসংঘে আমাদের সদস্যপদ লাভের জন্য আমরা দরখাস্ত করেছিলাম। তখন কিন্তু চায়না এবং আমাদের ওআইসি ব্লক, যেটা মুসলিম কান্ট্রি, তারা কিন্তু আমাদের এর আগ পর্যন্ত 73 সনে কিন্তু আমাদেরকে সাপোর্ট করেনি। 73 সনে যখন পাকিস্তান আমাদের স্বীকৃতি দেয়, তখন কিন্তু একটা সিনারিও চেঞ্জ হয়ে যায় পুরোপুরি। কারণ পাকিস্তানের শর্ত ছিল যে আমরা আগে রিকগনিশন দেবো, তার আগে যেন কোনো দেশ রিকগনিশন না দেয়, বিশেষ করে চায়না এবং মুসলিম ব্লক। স্বীকৃতি পেয়ে গেলাম আমরা, বঙ্গবন্ধু একটা মানে সুন্দর স্টেপ নিলেন, লাহোরে গেলেন। তো স্বীকৃতি পাওয়ার পর লাহোরে উনি স্বীকৃতি আদায় করে উনি লাহোরে গেছেন কিন্তু। সুতরাং তখন আর বাধা থাকলো না। 74 সালে যখন আমরা জাতিসংঘের সদস্যের জন্য দরখাস্ত করলাম, তখন এই ভিজিটটা প্রয়োজন ছিল। সবাই চাইছে ইসলামিক কান্ট্রিগুলোর যে ভিজিটটা হোক, দুই দেশের ভিতরে একটা সম্পর্ক স্বাভাবিক হোক, সেই জন্য তাহলে আমাদের আমাদের পক্ষে বর্ধিত সম্ভব হবে। এটার জন্য 2 নম্বর হলো যে প্রসঙ্গটা আসছে অ্যাসেট লাইবিলিটি, অ্যাসেটের ব্যাপার, এটা অনেকগুলো ব্যাপার আছে, ইতিমধ্যে আলাপ হয়েছে। এগুলো আলাপ করা দরকার ছিল পাকিস্তানের সাথে। তো এই প্রয়োজনে ভুট্টো ঢাকা আমন্ত্রণ আসছিলেন এবং তখন এটা নিয়ে আলাপ হয়েছে। সুতরাং এই 2 কারণে এই ভিজিটটা প্রয়োজন ছিল। কিন্তু এখানে একটা কথা আছে, আমাদের তখনকার সময় সবচেয়ে বড় বন্ধু ছিল 2টো কান্ট্রি, রাশিয়া এবং ইন্ডিয়া। তো ইন্ডিয়া কিন্তু এটাকে পছন্দ করেনি, ভুট্টোর বাংলাদেশে ভিজিট। এখন যেদিন ভুট্টো আসবে ঠিক তার আগের দিন সন্ধ্যায় ভারতের হাইকমিশনার সমীবন দত্ত ওনাকে ট্রান্সফার করে দিলে নিয়ে নেওয়া হয়, কারণ তিনি ছিলেন ডিন অফ দি ডিপ্লোমেটিক কোর। হি শুড হ্যাভ বিন ইন দি এয়ারপোর্ট টু রিসিভ অন বিহাফ অফ দ্য ডিপ্লোম্যাটস পাকিস্তান প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে, কিন্তু সেটা ভারত পছন্দ করেনি, তাকে আগের দিন ডেকে নিয়ে চলে গেছে। আমি এটা সাক্ষী, কেন আমি বঙ্গবন্ধুর সাথে 3 বছর কাজ করেছি। আমি ওনার প্রেস ইনফরমেশন সেকশনের দায়িত্বে আমি ছিলাম, আমি সরাসরি ওনার সাথে কাজ করেছি। সুতরাং এগুলো আমি প্রত্যক্ষদর্শী হিসেবে মধ্যে। তো এই মধ্যেই আপনার যে সম্পর্কটা ছিল, তখনও অ্যাসেট লাইবিলিটির ব্যাপারটা এসেছিল, তখন কিন্তু এটা নানা কারণে এটা সামনে নিয়ে সম্ভব হয়নি। এরপর যেটা বললেন যে ফরেন সেক্রেটারি মিটিংয়ে জিনিসটা উত্থাপন করা হয়েছে এই জন্য যে এটার ঐতিহাসিকভাবে অমীমাংসিত একটা ব্যাপার। প্রফেসর ইউনূসের সাথে যখন নিউ ইয়র্কে দেখা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর এবং কায়রোতে ডিএ সম্মেলন, 2বারই উনি মনে করে দিয়েছেন যে সম্পর্ক হ্যাঁ স্বাভাবিক করার প্রয়োজন, আমরাও চাই, আপনারা তো চাইছেন, কিন্তু কিছু ঐতিহাসিক ব্যাপার আছে যেগুলো আমাদের সমাধান করা প্রয়োজন। তাহলে হবে কি বারবার এই ইস্যুটা সামনে আসবে না, 1। 2 নম্বর, আমাদের পরের জেনারেশন তারা যেন এটাকে আবার বহন না করে, আমি এটা শেষ করে দিলে সবচেয়ে ভালো হয়। এই একটা প্যারামিটারের মধ্যে এই আলোচনাগুলো হয়েছে। তো দেখুন 10 বছর পরে মিটিংটা হয়েছে। সুতরাং প্রথম মিটিংয়ে যে সব কিছু হবে তাও না, এটি অনেকটা দ্বিপক্ষ ওদিকে বোঝার সুবিধা হলো।
আমাদেরকে বক্তব্য তারা শুনেছে, আমরা ওদেরটা শুনেছি। প্লাস নেক্সট লেভেল পলিটিক্যাল লেভেল, ফরেন মিনিস্টার লেভেল, পলিটিক্যাল লেভেল এটা আলোচনা হবে এবং এটা বিশদভাবে আলোচনা হবে। তো একটা কথা বলে রাখি, দেখুন একটা দুটা তিনটা সম্পর্কের জন্য অন্য সম্পর্ক যেন পিছনে না পড়ে। পাকিস্তান বাংলাদেশ যখন আসে তখন ভারত দেশটির কথা তো আসলে চলেই আসে। এখন ভারতের সাথে এই সময় আমাদের সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছে বলেই মনে করেন অনেকেই। তো সেটা কি আপনার মনে হয় যে ভারতের সাথে টানাপোড়েনের কারণে পাকিস্তানের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা বাড়ছে, নাকি পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক নরমাল হচ্ছে বলে ভারতের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে? না, এটা ধরুন এই যে মানে ভারতের ভারত একটা তো উপাদানই আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে। ভারত সবসময় একটা উপাদান হয়, উপাদান হিসেবে কাজ করে। এবং আপনি এই পাকিস্তানের সাথে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে বা সম্পর্ক তৈরির ক্ষেত্রে সেটাও ভারতের একটা, ওই যে উনি এখনই বললেন যে ভারত কিভাবে ভুট্টোর সফরটা দেখেছিলেন, বা ওই যে ৭২ সালে যখন এই ওআইসি সামিট মিটিংয়ে গেলেন আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী, পাকিস্তান ভারত সে সময় সন্তুষ্ট ছিল না। তো এই যে ভারতের অসন্তুষ্টির পেছনে সেটা তার ভারতের নেতৃবৃন্দের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ব্যাপারটা আছে, কিন্তু বাংলাদেশ কি তার নিজস্ব স্বার্থের ব্যাপার আছে না? তো সুতরাং সেই স্বার্থের কারণেই সেই সময় ওআইসি সামিটে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, বা ভুট্টোর সফরের কথা আমরা জানি যে ভুট্টো এসেছিলেন। তো এগুলো দুটো দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে অগ্রগতির নিশ্চয়ই চিহ্ন। এখন বর্তমান প্রেক্ষিতে হ্যাঁ, ভারতের সাথে আমাদের একটা খুবই খারাপ সম্পর্ক পর্ব চলছে, এবং প্রধানত ভারতীয় নেতৃবৃন্দ এর জন্য তাদেরই দায়িত্ব বেশি। তারা বাংলাদেশের এই ৫ তারিখের এই ঘটনার পর, ৫ই আগস্টের পরিবর্তনের পর যেভাবে পুরো বিষয়টাকে দেখছেন, এটা সম্পূর্ণভাবে একটা আমি বলবো নেতিবাচক, এটা জনগণের স্বার্থ বিরোধী। তো কিন্তু তারা দেখছে এখন তারা এই অবস্থায়, মানে ভারতের দিক থেকে এক ধরনের, আমি যদি শত্রুতাও না বলি, এক ধরনের অবন্ধুসুলভ আচরণ আমরা কিন্তু দেখছি। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এমনকি জনগণের পর্যায়েও একটা অংশ, জনগণও ভারতীয় জনগণের একটা অংশ এইভাবেই দেখছে। যেহেতু ভারতের শাসন ক্ষমতায় যে দলটি, তারা ভারতীয় হিন্দুত্ববাদকে এগিয়ে নিতে যায়, এবং সেই জন্য তারা তাদের দেশের মুসলমানদের উপর যেরকমভাবে নির্যাতন করছে, অন্যদিক দিয়ে বাংলাদেশের প্রসঙ্গেও তাদের ওই নেতিবাচক প্রবণতা দেখাচ্ছে। তো ফলে এই পরিবেশে বাংলাদেশ এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া অঞ্চলে পাকিস্তানের সাথে তার সম্পর্কটা তো আমি বলবো যে সেই ধারাবাহিকতা যেটা বন্ধ হয়ে গেছিল 2010 সালের পর থেকে, যে আর কোনো আলাপ আলোচনা হয়নি, সেটাকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এবং এটাকে কোনো খারাপ দৃষ্টিতে দেখার কিছু নেই যে আপনি পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সাথে সাথেই ভারতীয় মিডিয়ার একটা অংশ বলতে থাকলো যে এখানে অস্ত্রশস্ত্র নিয়ে এসছে, বা বাংলাদেশের যে পাকিস্তানের যে মানে তাদের ডিফেন্স পর্যায়ে, ডিফেন্স সার্ভিসেস পর্যায়ের সফরগুলোকেও যেভাবে দেখা হয়েছে, সেটা এই যে বাংলাদেশের প্রতি বর্তমান অবন্ধু সুলভ আচরণ ভারত দেখাচ্ছে, সেটাকে আরও বেশি প্রপোক্ত করছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রয়োজন বলে মনে করেন সেই জায়গা থেকে আসতে যাচ্ছে, ভবিষ্যৎটা আসলে কেমন দেখছেন বাংলাদেশ ভারত পাকিস্তান সম্পর্কে? ছোট্ট করে শুনুন। বাংলাদেশ ভারত সম্পর্ক
বাংলাদেশের পক্ষ থেকে দেখুন 3বার চেষ্টা করার পরে প্রফেসর ইউনূস দেখা করতে সক্ষম হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর সাথে। বাংলাদেশের যে সরকার পরিবর্তন হয়েছে সেটা ভারত কোনোভাবে মেনে নিতে পারেনি। এর কারণ ছিল, আমি যদি ভারতের চোখে দেখি, খুব স্বাভাবিক, কারণ ভারত এখানে একটা মনোপলি ছিল, সুতরাং সেখানে আজকে মনোপলিটা ব্রেক হয়ে গেছে। এটা কিন্তু স্বাভাবিক, একটা মানে যে সরকারের পিছনে তারা ছিল মূল চালিকা শক্তি, সেই সরকার বাংলাদেশে নেই। এদের একটা ব্যাপক পরিবর্তন হয়েছে মানুষের, শুধু এটা সরকারের পরিবর্তন নয়, এটা মানুষের ভিতরে একটা আমূল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষের ভিতরে একটা আমূল পরিবর্তন নিয়ে আসছে কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনটা। কিন্তু এখানে সামনে চলে আসছে কারা? তরুণ সমাজ, ছাত্র এবং মেহনতি জনতা, যারা সবচেয়ে ডিপ্রেভ ছিল, যাদের অপ্রসার বেশি হয়েছিল, সেই জনতা সামনে চলে আসছে আজকে। সুতরাং বাংলাদেশে যে একটা শুধু একটা সরকার পরিবর্তন নয়, একটা আমূল পরিবর্তন হচ্ছে জনগণের সাইকিতে, জনগণের মনোজগতে। সুতরাং ভারত এই জিনিসটাকে অনুধাবন করতে পারেনি এখন পর্যন্ত, পারলেও তারা কিন্তু সে পথে ভারত হাঁটছে না। সেই জন্য সম্পর্ক ভালো করার দায়িত্ব এখন ভারতের উপরে। অনেক অনেক ধন্যবাদ আপনারা দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, কেননা ঐতিহাসিকভাবে এই অঞ্চলের জনগণ পরস্পরের সাথে নানা সম্পর্কে সম্পর্কিত। বাংলাদেশ যে কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক সহ পিপলস টু পিপলস সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে। তবে বাংলাদেশ যে নিজেদের গৌরব ও মর্যাদা বিসর্জন দিয়ে কারোর সাথে এই সম্পর্কে আগ্রহী নয়, এই বার্তা পৌঁছে যাক সব দেশে সবখানে, সেই প্রত্যাশা শেষ করছে আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।